আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নির্মলা সীতারমণের হাতে প্রকাশ বিজেপির নির্বাচনী ইশতেহার। ৮০ পৃষ্ঠার সংকল্পপত্রে উন্নয়নের রূপরেখা। বন্যামুক্ত অসম থেকে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি। ভাইরাল অডিওতে অস্বস্তিতে কিশোর নাথ। অবৈধ পাথর বালির বাণিজ্য ইস্যুতে বরখলায় উত্তাপ। অন্তর্ঘাত থেকে হত্যা রহস্য। বরখলায় রাজনৈতিক লড়াইয়ে তীব্রতা। মাঝবাটে হেমন্ত সোরেনের জনসভা। বিজেপিকে তীব্র আক্রমণ। প্রীতিরেখা বার্লার পক্ষে জোর প্রচার। তেজপুরে প্রথম নির্বাচনী সভায় রাজনাথ সিং। উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে কংগ্রেসকে নিশানা। কৃষ্ণপুরে বরাক তীরের জলাবদ্ধতা, ভূমিক্ষয়ে জর্জরিত মানুষের কথা শুনলে ডক্টর রাজদীপ রায়। শিলচরে উন্নয়নের অঙ্গীকারে বিজেপি প্রার্থীর পদযাত্রা। নির্মলা সীতারমণের হাতে প্রকাশ বিজেপির নির্বাচনী ইশতেহার। ৮০ পৃষ্ঠার সংকল্পপত্রে উন্নয়নের রূপরেখা। বন্যামুক্ত অসম থেকে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি। গুয়াহাটির বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির কার্যালয় বাজপেয়ী ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত হল দলের নির্বাচনী সংকল্পপত্র উন্মোচন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উন্মোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী রঞ্জিত দাস এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা সহ একাধিক শীর্ষ নেতা। তাদের উপস্থিতিতেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত করা বিজেপির সংকল্পপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উন্মোচনী বক্তব্যে নির্মলা সীতারামন বলেন, অসম দ্রুত উন্নয়নশীল রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেমি কন্ডাক্টর প্রকল্প, নামরূপ সার কারখানা পুনরুজ্জীবন সহ একাধিক উদ্যোগ রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছে। পাশাপাশি বেকার সমস্যা সমাধান, চা শ্রমিকদের কল্যাণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পৌঁছে দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। এদিন কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Now I request Honorable Srimati Nirmala Sitharaman ji. Today, the BJP is placing before the people of Assam its Sankalp Patra, the manifesto before any election. But before I speak about the details which are in the manifesto, about what we promise, I want to speak about what we have already done, because this manifesto is to build on a decade of delivery. When I look at Assam for some reasons, from the perspective of a union finance ministry, at the fiscal transfers, the investment data, the growth numbers, what I see is a state that has been transformed in 10 years in ways that 6 decades of Congress rule could never have achieved. That is the kind of achievement Assam has seen in the last 10 years. Today I want to lay that record before the people of Assam. So first to lay the records before you, and then of course to speak on the promises which are being given. অন্যদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত ৫ বছর অসমের জন্য স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি জানান, ২০১৫-১৬ সালে রাজ্যের জিডিপি ছিল ২.১৭ লক্ষ কোটি টাকা, যা ২০২৬-২৭ সালে বেড়ে ৪.৪০ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার অসমকে বন্যামুক্ত করার লক্ষ্য নিয়েছে এবং এই কেঞ্চি জমিও অবৈধ দখলে যেতে দেবে না। কর্মসংস্থান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১ লক্ষ যুবক যুবতীকে চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার। পাশাপাশি
পাশাপাশি নতুন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের কথাও উল্লেখ করেন তিনি। উল্লেখযোগ্য, প্রায় ৮০ পৃষ্ঠার এই সংকল্পপত্রে এনডিএ সরকারের কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। এতে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, নারী ক্ষমতায়ন, ক্রীড়া উন্নয়ন, বরাক উপত্যকার অগ্রগতি, বন্যা নিয়ন্ত্রণ সহ মোট ১৯টি মূল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। 2014 চনৰ পিছত অসমলৈ অহা পৰিৱৰ্তনৰ বিষয়ে আমাক স্পষ্ট কৰি ভাৰত চৰকাৰৰ দৃষ্টিভংগীৰে বক্তব্য দাঙি ধৰিছে। অসম এনেকুৱা এখন ৰাজ্য যিখন ৰাজ্যত আমি স্পষ্টভাৱে ডাবল ইঞ্জিন চৰকাৰৰ प्रभाव और सफलता दुईटाई देखा पाऊँ। असम ऐसा एक प्रदेश है जो प्रदेश में प्रधानमंत्री नरेंद्र मोदी जी का डबल इंजन सरकार का कार्यकलाप, साथ में जो एक सफलतम प्रयोग, इसको साफ दिखाई देते हैं। मैं खाली 3 या 4 स्टैटिस्टिक्स मैं देना चाहूँगा वेरी क्विकली। हमारे जो यूपीए सरकार का समय में इफ वी टेक 10 years ऑफ यूपीए 2006 পৰা 16 চনৰ ভিতৰত অসমলৈ কেন্দ্ৰীয় সাহায্য আছিলে 1.7 লাখ কোটি টকা। This is the 10 years of UPA government. In the same comparison, if we take the 11 years of NDA government, the amount goes up to 55 lakhs crore. You can see the vast difference, how the central government and the state government is working together under the leadership of Prime Minister Narendra Modi. সংকল্পপত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ছিলেন রঞ্জিত কুমার দাস ও ড রনজ পেগু। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন পবিত্র মার্গেরিটা। কমিটিতে অজন্তা নেওগ, বিমল বরা, রামেশ্বর তেলি সহ একাধিক নেতৃবৃন্দ যুক্ত ছিলেন। আসন্ন নির্বাচনের আগে এই সংকল্পপত্রকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। ভাইরাল অডিওতে অস্বস্তিতে কিশোর নাথ, অবৈধ পাথর বালির বাণিজ্য ইস্যুতে বরখলায় উত্তাপ, অন্তর্ঘাত থেকে হত্যা রহস্য, বরখলায় রাজনৈতিক লড়াইয়ে তীব্রতা। 2021 সালের বিধানসভা নির্বাচনে বড়খলা কেন্দ্রে বিজেপির ভিতরে অন্তর্ঘাতের অভিযোগ নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সেই সময় বিজেপি প্রার্থী অমলেন্দু দাসকে পরাজিত করতে দলীয় টিকিট থেকে বঞ্চিত বর্তমান বিজেপি প্রার্থী কিশোর নাথ সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। ফোনে ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তিনি ঘনিষ্ঠচের বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এ সংক্রান্ত একটি অডিও ভাইরাল হওয়ার পর কিশোর নাথকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। অডিওতে ব্যবহৃত ভাষা নিয়েও সমালোচনা শুরু হয়েছে, ফলে তার দলের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি কর্মীদের একাংশের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বড়খলা আসনের নির্দল প্রার্থী অমলেন্দু দাস কিশোর নাথের বিরুদ্ধে সরব হয়েছেন। বিভিন্ন নির্বাচনী জনসভায় তিনি এই অন্তর্ঘাতের বিষয়টি উত্থাপন করছেন। তাছাড়া হাতিছড়া জিপি সভাপতি তথা বিজেপি নেতা সুখেন্দু দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরছেন অমলেন্দু। তার অভিযোগ, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং ঘটনার সময় বিধায়ক ছিলেন কিশোর নাথ। 7 বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কেন বিজেপি নেতা হত্যাকাণ্ড মামলার চার্জশিট দাখিল হয়নি এবং তদন্তকেও ধামাচাপা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। অমলেন্দু দাস আরও অভিযোগ করেন, পাথর ও বালির অবৈধ বাণিজ্য সংক্রান্ত বিরোধের জেরেই সুখেন্দু দাস এই হত্যাকাণ্ডের শিকার হন। এদিকে বরাক অভয়ারণ্য এলাকায় জাতিঙ্গা নদী থেকে অবৈধ পাথর পাচারের বিষয়টিও এবার নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ওই সময়ের বিধায়ক কিশোর নাথের ঘনিষ্ঠ এক আত্মীয় জাতিঙ্গা বিট অফিস দখল করে অবৈধ পাথরবাহী ট্রাক থেকে অর্থ সংগ্রহ করতেন। পরে বিষয়টি তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নজরে এলে প্রশাসনের পক্ষ থেকে ধরপাকড় শুরু হয়। তখনকার বনমন্ত্রী প্রমীলা রানী ব্রহ্ম ও পিসিসিএফ ডি হরপ্রসাদ কাছাড়ে এসে ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পান। সঙ্গে সঙ্গে কাছাড়ে ডিএফও এন আনন্দ ও উধারবন্দের রেঞ্জ অফিসার অলোকজ্যোতি দেবকে বদলি করা হয়। নিউজ ডেস্ক, বিটিএন নিউজ। মাঝবাটে হেমন্ত সোরেনের জনসভা, বিজেপিকে তীব্র আক্রমণ, প্রীতি রেখা বার্লার পক্ষে জোর প্রচার। মাঝবাটে হেমন্ত সোরেনের জনসভা, বিজেপিকে তীব্র আক্রমণ, প্রীতি রেখা বার্লার পক্ষে জোর প্রচার।
প্রায় 17,000 সমর্থকের উপস্থিতিতে মাঝবাটে বিশাল নির্বাচনী জনসভা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এই সভা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এনডিএ সমর্থিত প্রার্থী তথা পরিবহন মন্ত্রী চরণ বড়োর বিরুদ্ধে সরব হয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমর্থিত এবং জয় ভারত পার্টির প্রার্থী প্রীতি রেখা বার্লার সমর্থনে মঙ্গলবার প্রচার চালান সোরেন। উল্লেখযোগ্য, প্রীতি রেখা বার্লা হলেন প্রয়াত আদিবাসী নেতা প্রদীপ নাগের স্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে হেমন্ত সোরেন বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহায়তায় অসমে অধিকারের জন্য নতুন লড়াই শুরু হবে। তিনি দাবি করেন, আদিবাসী সমাজ একত্রিত হলে সরকার পরিবর্তন করাও সম্ভব। একই সঙ্গে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, যে দেশের শাসক ব্যবসায়ী মানসিকতার, সেই দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বিজেপিকে ব্যবসায়ীদের দল বলেও কটাক্ষ করেন তিনি আরো প্রতিশ্রুতি দেন, জেএমএমকে ভোট দিলে প্রতি শ্রমিকের মাসিক আয় 15,000 টাকা করা হবে। অন্যদিকে প্রার্থী প্রীতি রেখা বার্লা বলেন, মাঝবাটের মানুষ এবার অন্যায়ের বিরুদ্ধে একজোট হয়ে ধনুক তীর প্রতীকে ভোট দেবেন। বিরোধীরা ভোট ভাগ করার চেষ্টা করলেও আদিবাসী সমাজের 90% ভোট তাদের পক্ষেই পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। सभी माताएं बहनें, नौजवान साथी, बड़े बुजुर्ग और मन के धन्यवाद देवो जागा और अपार हम लोग को करने में 50 साल से अधिक लग गया। अनगिनत लोगों की जानें चली गई, तब जाकर সকল বিরোধী দলের নেতা দলীয় কর্মী সকল আমার তেওঁলোকে পিছ হুকি যাও। আমি আজি এই নির্বাচনী প্রচারত মই সকলো রাইট এই स्लोगन दे भाई, हेमंत सोरेन जिंदाबाद, 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 हेमंत सोरेन पान नगरिया के जे के सपना रहे जे के हमने के अगुवाई बन रहे जस्टिस लकड़ा बॉस्को चल लगातार यहाँ के लोग प्रयासरत रहे हैं, हर एक सरकार से मांग करते रहे। आज जब उन्हें लगा कि यहाँ की सरकार जो है उस मांग को बीजेपी की सरकार पूरी नहीं करेगी, तब जाकर के उन्होंने हेमंत सोरेन जी को झारखंड में जिस तरह से वो सरकार चलाते आ रहे हैं और जिस तरह से वहाँ के लोगों को मांग पूरा कर रहे हैं, उनको लगा कि ये पार्टी अगर यहाँ हमारे साथ लड़ती है तो यहाँ का हक अधिकार दिलाने में मददगार साबित हो सकती है। और वही हमारा प्रयास है कि यहाँ लोगों को यहाँ का हक मिलना चाहिए। इंडिया ने एक संविधान से दूसरा स्टेट में आदिवासी का एसटी का घोषणा किया है। असम का आदिवासी का आज तक एसटी नहीं हुआ किस स्टेट में? देखिए, एक सीधा सा बात है, संविधान जो संविधान की आप बात कर रहे हैं उसी संविधान के आधार पे यहाँ के लोगों के लिए हम बात कर रहे हैं। कोई देश से बाहर से आए हुए व्यक्ति यहाँ पे नहीं है जो कि यहाँ के माटी को सींच रहे हैं। अगर उसको आप अपना नहीं कहेंगे तो कौन से बाहर से आने वाले लोगों को आप अपना कहेंगे? हेमंत सोरेन जी ने कहा है कि अन्याय के विरुद्ध एक नया युद्ध आरंभ होगा। अन्याय तो लगातार होता आ रहा है, क्योंकि जिस तरह से यहाँ के चाय बागानों के लोगों की घरों की स्थिति को हम लोग देख करके आए हैं, वो समझ में आता है। वो एक तरह से कहिए कि अन्याय नहीं, अन्याय से अगर भी ऊपर हम कहेंगे कि जानबूझकर लोगों को उस परिस्थिति में रखने का प्रयास किया जा रहा है, प्रताड़ित करने का प्रयास किया जा रहा है। হয় মই প্ৰথমতে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিম। আজিৰ এই সভাত যিমান আমাৰ জয় ভাৰত পাৰ্টি আৰু জেএমএমৰ সমৰ্থিত যিমান লোক আজি উপস্থিত হৈছে তেওঁলোকক মই অন্তৰেৰে ওয়েলকাম জনাইছোঁ আৰু ধন্যবাদ দিছোঁ। যিহেতু বাধা বিঘিনি নেওচি তেওঁলোকে স্বতঃস্ফূৰ্তভাৱে আজি উপস্থিত আহি এই কাৰ্যক্ৰম এই সভা তেওঁলোকে সফল কৰিছে। কিয়নো আজিৰ তাৰিখত দেখা পোৱা যায় যিসকল বিৰোধী দল বিজেপিয়ে হওক বিপিএফে হওক তেওঁলোকে টকা 500 দি পেলাই হাজিৰা দি পেলাই আজি মানুহ সমাগত কৰে। কিন্তু আজিৰ তাৰিখত মই গৰ্ব অনুভৱ কৰিছোঁ যে আমাৰ যিসকল পাব্লিক যিসকল আমাৰ ভোটাৰ্ছ আছে তেওঁলোকে কোনো টকা পইচাৰ প্ৰলোভনেৰে ইয়াত অহা নাই। নিজৰ অধিকাৰ আৰু নিজৰ অধিকাৰৰ বাবে তেওঁলোকে আজি ইয়াত আহি উপস্থিত হৈছে। বিটিএন নিউজ গুয়াহাটি। তেজপুরে প্রথম নির্বাচনী সভায় রাজনাথ সিং উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে
কংগ্রেসকে নিশানা। মঙ্গলবার তেজপুরে মিত্রজোটের প্রার্থীর সমর্থনে প্রথম নির্বাচনী সভায় অংশ নেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভাষণের শুরুতেই তিনি অসমিয়ায় শুভেচ্ছা জানিয়ে উপস্থিত জনতাকে অভিভূত করেন এবং অসমের সংস্কৃতিতে মহাপুরুষ শঙ্করদেবের অবদান স্মরণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, বর্তমানে অসমে উন্নয়নই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে এবং ভারতের অগ্রগতিতে অসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের আমলে অসমের সংস্কৃতির ওপর আঘাত নেমে এসেছিল, তবে বর্তমান সরকারের উদ্যোগে উগ্রবাদ সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, মোদী সরকার অসমকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং অষ্টলক্ষী ধারণার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়নের মূল ধারায় আনা হয়েছে। তিনি আরও বলেন, একসময় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে তেমন গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু মোদীর নেতৃত্বে দেশ নতুন পরিচিতি অর্জন করেছে। পাশাপাশি অসমের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও বড় পরিবর্তন এসেছে, ফলে এখন উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। নিরাপত্তা প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, আগে অসমে বোমা বিস্ফোরণ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। 2008 সালের ধারাবাহিক বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই সময় মানুষ আতঙ্কের মধ্যেই উৎসব পালন করত, কিন্তু এখন পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। बोलिए भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। অসমর রাইজ কেনে আছে? ভালো ভালো। আপোনালোক লৈ মোৰ আন্তৰিক মৰম আৰু শ্ৰদ্ধা যাচিছো। बहने भाइयों, असमिया तो मैं बोल नहीं सकता हूं, लेकिन यदि कोई असमिया बोलता है तो थोड़ा थोड़ा मैं समझता हूं। जहां तक असम का प्रश्न है, यह असम आदिशक्ति मां कामाख्या की धरती है मेरे बहनों भाइयों। यह श्रीमंत शंकरदेव की भूमि है। असम की यह धरती ब्रह्मपुत्र की पावन धारा से यह सिंचित है। जब से हमारी भारतीय जनता पार्टी की सरकार पिछले 10 वर्षों में इस असम में बनी है बहनों भाइयों, भारत के अंदर असम को एक नई पहचान मिली है। आपने महसूस किया होगा कि कांग्रेस की सरकारों ने हमेशा इस असम के साथ एक सौतेला व्यवहार किया है, हमेशा यहां की उपेक्षा की है। आप लोगों ने देखा होगा कि कांग्रेस ने दिल्ली से, अपने दिल से भी और दिमाग से भी लंबे समय से इस असम को दूर कर रखा है। और कांग्रेस के कुशासन के कारण एक समय ऐसा था जब असम के बारे में बात होती थी, यहां पर उग्रवाद की बात होती थी, इंसर्जेंसी की बात होती थी, असम में अशांति की बात होती थी, लेकिन गरीबी और भूखमरी की बात होती थी। लेकिन बहनों भाइयों, अब जमाना बदल गया है। अब इसकी बात भारत में कहीं नहीं होती है। दुनिया के दूसरे देशों में चले जाइए, अब कोई भूखमरी की बात नहीं करता, बहुत गंभीर गरीबी की भी असम में कोई बात नहीं करता, अब कोई उग्रवाद की भी बात नहीं करता। असम की बात यदि भारत और दुनिया में होती है तो असम के विकास के लिए की जाती है बहनों भाइयों। यह कर कर भारतीय जनता पार्टी ने दिखाया। असम के लोगों ने मन बना लिया है, आको ए बार बीजेपी सरकार। BTN নিউজ, গুয়াহাটি। কৃষ্ণপুরে বরাক তীরের জলাবদ্ধতা, ভূমিক্ষয়ে জর্জরিত মানুষের কথা শুনলেন ডক্টর রাজদীপ রায়। শিলচরে উন্নয়নের অঙ্গীকারে বিজেপি প্রার্থীর পদযাত্রা। কৃষ্ণপুর ভৈরবনগর গ্রাম পঞ্চায়েতে বরাক নদীর তীরবর্তী মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনলেন শিলচর আসনে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়। এদিনের সভায় স্থানীয়রা বিজেপি প্রার্থীকে বলেন, নির্বাচনী দৃশ্যপট স্পষ্ট, অসমে বিজেপি সরকার হচ্ছে, এবার তাদের সমস্যার সমাধান হবে তো? শহরতলি এলাকায় তারা হাঁপিয়ে উঠেছেন। প্রতি বছর জলাবদ্ধতা, ভূমিক্ষয় এবং ঘরবাড়ি হারানোর মতো সমস্যায় তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই পরিস্থিতিকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে রাজদীপ রায় বলেন, এই সমস্যা শুধু আপনাদের নয়, এটি আমাদের সবার দায়িত্ব। তিনি আশ্বাস দিয়ে জানান, বরাক তীরবর্তী এলাকার জন্য একটি স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করতে এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিকশিত ভারত, বিকশিত অসম এবং বিকশিত শিলচর, এই লক্ষ্য সামনে রেখে তিনি মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এর আগে আজ সকালে শিলচর বিধানসভা কেন্দ্রে জনসংযোগ বাড়াতে বিস্তৃত পদযাত্রা করেন ডক্টর রাজদীপ রায়। ওয়ান লিঙ্ক রোড থেকে সোনাই রোড
শরৎপল্লী বাজার, উত্তরাঞ্চল, কানকপুর হয়ে গোপাল আখড়া এবং সোনাই রোড পেট্রোল পাম্প পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা চলাকালীন পথে পথে সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদ পান তিনি। রাজদীপ রায় বলেন, মানুষের এই আস্থাই তাকে আরও বেশি করে কাজ করার প্রেরণা যোগাচ্ছে। তিনি জানান, ভবিষ্যতে এমন একটি সমাজ গড়ে তোলা হবে যেখানে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছবে। নির্বাচনের আগে এই সভা ও পদযাত্রাকে ঘিরে শিলচরের রাজনৈতিক আবহ আরও জোরদার হয়ে উঠেছে। BTN নিউজ, শিলচর। বরাকে কতজন চাকরি পেয়েছেন হিসাব দিন, মুখ্যমন্ত্রীর কাছে কংগ্রেসের দাবি। আগামী 3 এপ্রিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাঁটিগড়া সফরকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সফরের আগেই একগুচ্ছ প্রশ্ন তুলে বিজেপিকে চাপে ফেলতে চাইছে কংগ্রেস। কালাইন ব্লক কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কাছাড় জেলা কংগ্রেস সম্পাদক পাপন দেব সরাসরি মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে নিশানা করেন। পাপন দেব প্রশ্ন তোলেন, হিন্দু বাঙালির ভোট যদি প্রয়োজন হয় তবে কেন বরাক উপত্যকা বঞ্চিত? তিনি দাবি করেন, 1.62 লক্ষ চাকরির মধ্যে বরাকের কতজন যুবক যুবতী সুযোগ পেয়েছেন তার হিসাব দিতে হবে। চতুর্থ শ্রেণীর চাকরি বরাকের জন্য ঘোষণা করা হলেও তা বাস্তবে কেন দেওয়া হয়নি, এই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও বর্তমান বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে আক্রমণ করে পাপন দেব বলেন, উত্তর করিমগঞ্জে 15 বছর বিধায়ক থাকাকালীন যদি এত উন্নয়ন হয়ে থাকে তাহলে কেন তিনি কাটিগড়ায় এসে নির্বাচন লড়ছেন? তার অভিযোগ, উত্তর করিমগঞ্জে একাধিক প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়ার অভিযোগও তোলেন তিনি। পাপনদেব আরও দাবি করেন, উত্তর করিমগঞ্জে জয়ের সম্ভাবনা না থাকায় কমলাক্ষ কাটিগড়ায় প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, 2 বছর আগে সিএম ভিজিল্যান্সের তদন্তের মুখে পড়েছিলেন কমলাক্ষ এবং সেই চাপ থেকেই তিনি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়ে বিজেপিতে যোগ দেন। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে বিজেপি বা কমলাক্ষ দে পুরকায়স্থের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর সফরের আগে এই বক্তব্য ঘিরে কাটিগড়ার রাজনৈতিক মহলায় জোর চর্চা শুরু হয়েছে। BTN নিউজ, কালাইন। আজকে আপনারা নিশ্চয়ই জানেন, আমরা পত্রপত্রিকায় দেখেছি, আগামী 3 তারিখ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কাটিগড়া আসছেন। তো উনি কাটিগড়া আসার আগে আমরা কাটিগড়া কংগ্রেসের আমরা কয়েকটা প্রশ্ন ওনার কাছে আমরা আছে এবং উনার যে প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ ওনার কাছে আমরা কয়েকটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী বারবার আজকে বরাকের বিশেষ করে যে আমরা হিন্দু বাঙালি বুট যেটা আছে, আমরা হিন্দু বাঙালি বুটের উপরে ডিপেন্ড করে উনি সরকার বানান, কিন্তু আজকে পর্যন্ত উনি আমাদের যে ডিটেনশন ক্যাম্প যেটা আজকে হিন্দু বাঙালি লোক যারা ডিটেনশনে নিয়ে রাখছেন বা ডিটেনশন ক্যাম্প বাড়াচ্ছেন, এটার মানেটা কি? উনি যাতে আজকে 3 তারিখে উনি আসবেন, উনি যাতে কাটিগড়াবাসীকে উনি জবাবটা দিয়ে যান। 2 নম্বর, আপনারা নিশ্চয়ই জানেন গত 2021-এ নির্বাচন যেটা হয়েছিল, মুখ্যমন্ত্রী বারবার প্রত্যেকটা মিটিংয়ে বলেছিলেন, আমার মনে আছে ওইখানে ওই সময় প্রার্থী ছিলেন গৌতম রায় মহাশয়, ওইখানে মিটিংয়ে উনি বলেছিলেন যে আপনারা বরাক থেকে আমাদেরকে জিতিয়ে দেন, আমরা 4 গ্রেডের চাকরি বরাকের মানুষরা পাবে। আমরা জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রী মহাশয়কে যে আপনার যে কমিটমেন্ট ছিল গত 5 বছর আগে, আপনার কমিটমেন্টে আপনি বরাক ভ্যালির এবং কাছাড় ডিস্ট্রিক্ট এবং কাটিগড়ার কয়টা সন্তানকে আপনি 4 গ্রেডের চাকরি দিয়েছেন? 3 নম্বর, আজকে যিনি আমাদের এখানে প্রার্থী উনি গত 15 বছর ছিলেন কংগ্রেসের বিধায়ক এবং ওনার বিধায়ক টার্ম শেষ হওয়ার পরে উনি বিজেপিতে জয়েন করে উনি আজকে বর্তমানে কাটিগড়ার প্রার্থী। ওনার কাছে আমার প্রশ্ন এবং কাটিগড়াবাসীর প্রশ্ন, কংগ্রেসের এমএলএ ছিলেন 3 বারের, উনি করিমগঞ্জের এমএলএ, উনি আজকে বিজেপির প্রার্থী হয়েছেন এখানে কাটিগড়াতে। আমরা ওনার কাছে প্রশ্ন যে উনি বারবার বলে যাচ্ছেন যে উনি অনেক উন্নতি করেছেন, অনেক ডেভেলপমেন্ট করেছেন করিমগঞ্জ শহরে। আপনারা আমাদের এখান থেকে কাটিগড়া থেকে করিমগঞ্জ ম্যাক্সিমাম টাইম আধা ঘন্টা লাগে, বা অনেক লোক করিমগঞ্জে আজকের দিনে আছে। উনি যদি এত ডেভেলপমেন্ট করে থাকেন, উনি কেন এসছেন কাটিগড়াতে? জুবিন
হত্যা মামলায় ফাস্ট ট্র্যাক আদালতে দ্বিতীয় দিনের শুনানি, আবেগ ঘন আবেদন গরিমা শইকিয়া গার্গের। জুবিন হত্যা মামলায় ফাস্ট ট্র্যাক আদালতে দ্বিতীয় দিনের শুনানি, আবেগ ঘন আবেদন গরিমা শইকিয়া গার্গের। জুবিন হত্যা মামলায় ফাস্ট ট্র্যাক আদালতে দ্বিতীয় দিনের শুনানি সম্পন্ন হয়েছে। এদিন আদালতে অভিযুক্ত অমৃত প্রভা, সিদ্ধার্থ ও শ্যামকানুর আইনজীবীরা নিজেদের পক্ষের যুক্তি উপস্থাপন করেন। আগামী বুধবারও অভিযুক্তদের আইনজীবীরা তাদের যুক্তি পেশ করবেন বলে জানা গেছে। শুনানি শেষে প্রতিক্রিয়া জানিয়ে গরিমা শইকিয়া গার্গ বলেন, আদালতে সরকারি আইনজীবী অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে। আমরা ন্যায় বিচার পাবো বলে আশাবাদী। তিনি আরো বলেন, জুবিন গার্গের সঙ্গে আসলে কি ঘটেছিল তার সঠিক উত্তর আমরা অবশ্যই পাবো। ন্যায় বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে আবেগঘন কণ্ঠে তিনি সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, নির্বাচনের সময় যেন জুবিন গার্গের ঘটনাকে ব্যবহার না করা হয়। হাত জোর করে তিনি বলেন, দয়া করে জুবিনকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না। তার এই আবেদন ঘিরে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। 27 বছরের সম্পর্ক, তাই সংঘের নির্দেশ মানতেই হয়েছে, মিঠুন নাথের স্বীকারোক্তি। বিজেপির একাংশ নেতার বিরুদ্ধেও তোপ। 27 বছরের সম্পর্ক, তাই সংঘের নির্দেশ মানতেই হয়েছে, মিঠুন নাথের স্বীকারোক্তি। বিজেপির একাংশ নেতার বিরুদ্ধেও তোপ। উধারবন্দের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে হঠাৎ তা প্রত্যাহার। এই সিদ্ধান্ত ঘিরে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগ সরাসরি খারিজ করলেন মিঠুন নাথ। মঙ্গলবার রংপুরে এক বিবাহ বাসরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, টাকার জন্য নয়, আরএসএস এর নির্দেশেই মনোনয়ন প্রত্যাহার করেছি। তার এই মন্তব্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। মিঠুন নাথ জানান, 24শে মার্চ শিলচরের আরএসএস কার্যালয়ে গৌরাঙ্গ রায়, শান্তনু নায়েক ও পূর্ণচন্দ্র মণ্ডল তাকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই 26শে মার্চ তিনি মনোনয়ন তুলে নেন। তিনি বলেন, 27 বছর ধরে আমি আরএসএস এর সঙ্গে যুক্ত, তাদের নির্দেশ অমান্য করার প্রশ্নই ওঠে না। এখানেই থামেননি মিঠুন, কাছাড় জেলা বিজেপিকেও এক হাত নেন তিনি। তার অভিযোগ, জেলা বিজেপি কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ছবি পর্যন্ত নেই। এটাই তাদের আদর্শহীনতার প্রমাণ। শিলচরের দলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্তর্ঘাতে লিপ্ত কয়েকজন বলেও তিনি অভিযোগ করেন। একই পরিস্থিতি বরখলায়। এই মন্তব্যে বিজেপির অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সবচেয়ে চমকপ্রদ ঘোষণা হিসেবে মিঠুন নাথ জানান, তিনি রাজনীতি থেকে আজীবনের জন্য সরে দাঁড়াচ্ছেন, তবে আরএসএস ও বজরং দলের সক্রিয় কর্মী হিসেবেই কাজ চালিয়ে যাবে। উধারবন্দবাসীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, আমার এই সিদ্ধান্তে কেউ আঘাত পেয়ে থাকলে আমি দুঃখিত। তবে তার এই ব্যাখ্যা নতুন করে প্রশ্নও তুলেছে, একজন প্রার্থী কি সত্যি নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অজানা সমীকরণ। নির্বাচনের মুখে এই মন্তব্য ঘিরে উধারবন্দের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। আমার উপর আমার ব্যক্তিগত মানুষ বলছে মিঠুন নাথ কিছু টাকা পয়সা লেনদেন করেছে, এই করেছে সেই করেছে। তো যেহেতু আমার উপর আছে মানে ব্লেমটা আসছে, তখন আমি প্রথম কয়েকদিন ঘরে বসেছিলাম, তখন অনেকে বলছিল যে প্রেস মিট করে, আমি বলে এইটা জিনিসটাকে আমার ভারিয়ে দিলাম। কিন্তু তখন বললাম যে আমার চুক্তিটা হয়তো একটা নীরব ইয়ের মতো হয়ে যেতে পারে। এই জন্য আমি বললাম যে আমি যখন কোনো কিছু দোষ করিনি, আমি কোনো ধরনের কোনো অন্যায় কাজ করিনি, আমি ধর্মের বিরুদ্ধে যাইনি, তাহলে আমি কেন চুপ করে বসে থাকবো? আমি তো আমার তো কোনো প্রেসের সামনে আসতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে নেই, পাপ নেই, আমি নিষ্পাপ হয়ে আমি কাজ করেছি। আমি আমার সঙ্গের আইডিওলজিকে আর আদর্শকে আমি মেনেই আমি কাজটা করেছি। আমার সঙ্গ যে অনুশাসন দিয়েছে, যে সিদ্ধান্ত দিয়েছে, আমি সেই সিদ্ধান্তকেই পালন করেছি এবং তার প্রমাণস্বরূপ বলছি। তো আপনারা যান যে সঙ্গ কার্যালয়ে গিয়ে জিজ্ঞেস করুন না যে মিটিং হলো কিনা, যান না প্রান্ত প্রচারককে জিজ্ঞেস করুন যে আপনি ওকে নির্দেশ দিয়েছেন কিনা, পূর্ণচন্দ্র মণ্ডলকে আপনি জিজ্ঞেস করুন যে আপনারা নির্দেশ দিয়েছেন কিনা ওকে নমিনেশন উইথড্র করতে। আমার তো ব্যক্তিগত সিদ্ধান্ত না, ব্যক্তিগত সিদ্ধান্ত হলে তো একটা টাকা পয়সার লেনদেনের একটা ইয়ে থাকে, কিন্তু আমি তো এরকম কিছু করিনি। আর আমার যা মনে হচ্ছে, এই যে চলছে যে রিউমারের একটা যে বাজার মিঠুন নাথের এগেনস্টে, অনেক নির্দল প্রার্থী তো উইথড্র করে, এত তো রিউমার আসে না। মিঠুন নাথের ক্ষেত্রেই কেন এত রিউমার হচ্ছে? অনেকে তো বলছে আপনি প্রায় 1.5 কোটি টাকা পারবে, কে প্রমাণ করতে পারবে? কে প্রমাণ করতে পারে না? যদি প্রমাণ করতে পারে তাহলে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে শাস্তি নিয়ে নেবো। মিঠুন নাথকে পয়সা দিয়ে কেনার মতো কোনো মাইকেল আলী পৃথিবীতে জন্ম নেই, আমি একদম বলে দিচ্ছি, কারণ আমার মনের ভিতরে আত্মবিশ্বাস আছে এবং আমি একদম সত্যি সত্যি বলে দিচ্ছি। এই কথাটা কে ওরা কিছু এর পিছনে একটা শক্তি আছে,
এবং আমি রিসেন্টলি অনেকের বিরুদ্ধে না, অনেক যারা আছে ওদের বিরুদ্ধে আমি কথাবার্তা বলতে শুরু করেছি। শুধু কার বিরুদ্ধে? আমার যেদিন আমি নমিনেশন দেওয়ার দিন আমি তো অনেকের বিরুদ্ধে বলেছি। পার্টির যেগুলো জেনুইন জিনিস আমি এগুলো তুলে ধরেছি সবের সামনে জনসম্মুখে, সেই জন্য হয়তো মানে পার্টি একদম ঘাবড়িয়ে বসে আছে এবং পার্টি করছে সেটা বলছি না। কিছু লোক, কিছু ব্যক্তি আমার মনে হয় সেইগুলো জিনিসটাকে আরো করছে যাতে মিঠুনাকে টোটালি শেষ করে দেওয়া যায়। বিটিএন নিউজ, শিলচর। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আইএসবিটিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আইএসবিটিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এর প্রস্তুতি খতিয়ে দেখতে শিলচরের আন্তঃরাজ্য বাস টার্মিনাসে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন চালায়। নির্বাচনী পর্যবেক্ষক এম লক্ষ্মী, অংশুল মিশ্রা এবং কানহুরাজ এইচ বাগাতে কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গার্গ সহ অন্যান্য শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে এই পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আইএসবিটিকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা। এদিন ভোট গ্রহণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং লজিস্টিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাড় জেলার নাগরিকদের জন্য একটি সুষ্ঠু, স্বচ্ছ ও বাধাহীন নির্বাচন নিশ্চিত করতেই এই ধরনের প্রস্তুতি ও পরিদর্শন চালানো হচ্ছে। বিটিএন নিউজ, শিলচর। সুখেন্দু দাস হত্যাকাণ্ডে প্রশ্ন তুললেন অমলেন্দু দাস, নিশানায় বিজেপি প্রার্থী। সুখেন্দু দাস হত্যাকাণ্ডে প্রশ্ন তুললেন অমলেন্দু দাস, নিশানায় বিজেপি প্রার্থী। বরখলায় বিজেপি নেতা তথা জিপি সভাপতি সুখেন্দু দাস হত্যাকাণ্ড বড় ইস্যু হয়ে উঠেছে এবার নির্বাচনে। এই হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হলেন প্রাক্তন বিজেপি নেতা তথা বরখলা আসনে নির্দল প্রার্থী অমলেন্দু দাস। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন এবং সরাসরি বরখলা আসনে বিজেপি প্রার্থী কিশোর নাথকে নিশানা করেন। অমলেন্দু দাস বলেন, সুখেন্দু দাস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এখনও গ্রেপ্তার হল না কেন? ঘটনার সময় কে বিধায়ক ছিলেন তা জনগণ খুব ভালো করেই জানেন। তিনি আরও প্রশ্ন তোলেন, শাসক দলের বিধায়ক থাকা সত্ত্বেও কেন তদন্ত সঠিকভাবে এগোয়নি এবং এতদিনেও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এই বিষয়গুলো এখন সাধারণ মানুষকেই বিচার করতে হবে। পাশাপাশি বর্তমান বিজেপি প্রার্থীকে ঘিরেও কটাক্ষ করেন অমলেন্দু দাস। তার অভিযোগ, যাদের সঙ্গে নিয়ে প্রার্থী এবার মনোনয়ন জমা দিয়েছেন তাদের বরখলার উন্নয়নে কী ভূমিকা রয়েছে তা কারও অজানা নয়। নির্বাচনের প্রাক্কালে এই মন্তব্যে বরখলা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নমস্কার, আমি অমলেন্দু দাস। আমি 2026 আসাম বিধানসভা নির্বাচনের 117 নং বরখলা বিধানসভা চক্রে নির্দলীয় প্রার্থী। ক্রমিক নম্বর 4-এ ব্যালট ইউনিটের ক্রমিক নম্বর 4-এ থাকবে আমার প্রতীক চিহ্ন হবে ব্যাটসম্যান। ব্যাটিং করা ব্যক্তি দেখবেন, ওই ব্যাটিং করা ব্যাটসম্যান প্রতীক চিহ্নে আমাকে ভোট দেবেন। সেই পরিচয়ে আমি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। বিজেপি বিরুদ্ধে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমার পরিষ্কার কথা, যাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে তার ইতিবৃত্ত 2016-তে বিধায়ক হওয়া থেকে নিয়ে 2026 পর্যন্ত তার কার্যকলাপ ইতিবৃত্তের পর্যালোচনা যদি কেউ করে এবং করে কি সমষ্টিবাসী করছেন, তখন নিশ্চিতভাবে সেটা নিষ্কর্ষ হয় যে এই ব্যক্তি প্রার্থিত্ব পাওয়ার কোনো যোগ্যতা রাখেন না। যে ব্যক্তিকে প্রার্থিত্ব না দিয়ে আমাকে 2021 ইংরেজিতে প্রার্থিত্ব দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে উনি দুর্নীতিতে লিপ্ত ছিলেন, রাজনৈতিক অপরাধী ছিলেন বলে আমাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে, ওনাকে দেওয়া হয়নি। আর এই 5 বছরে কি পবিত্রতা এসে গেল যে ওনাকে টিকিট দেওয়া হলো, আমাকে দেওয়া হয়নি। আমাকে দেওয়া হয় নাই সেটাতে আমার দুঃখ নয়, আমার দুঃখ যাকে দেওয়া উচিত নয় তাকে কেন টিকিট দেওয়া হলো। আর সব কথাগুলো বলার প্রশ্ন থাকলে আমি বলতে পারি, 5 বছর কার্যকালে দুর্নীতির অভিযোগ অনেক আছে ওনার উপরে এবং নিদর্শন আছে, উদাহরণ আছে। আর শুধু দুর্নীতি নয়, অপরাধীকে প্রশ্রয় দেওয়ার অনেক কাজ উনি করেছেন, যেটা আমাদের কাছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতার বিষয় নয়। তারপরে আমি হেরে যাওয়ার মূল ব্যক্তি উনি, এবং হেরে যাওয়ার পর 5 বছর কাল যদি সৎ মানসিকতা থাকতো তাহলে জনগণের পাশে থাকতেন। কোথাও জনগণের পাশে নেই। দলের নির্বাচন হয় তো দলীয় প্রচারে আসতে হয়, দলের দায়বদ্ধতা আছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে কোন ভূমিকা ছিল এই প্রার্থীর, তো কোন নিরেখে ওনাকে প্রার্থিত্ব দেওয়া হলো তার প্রতিবাদ তো কোথাও করতে হবে।
BTN নিউজ। দক্ষিণ কৃষ্ণপুরে নির্বাচনী কার্যালয় উদ্বোধন, করিমউদ্দিনকে নিশানায় করলেন আমিনুল হক। 23 মার্চ দক্ষিণ কৃষ্ণপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন আমিনুল হক। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে তীব্র আক্রমণ করেন। আমিনুল হক অভিযোগ করে বলেন, নিজের কেন্দ্রের উন্নয়নে নজর না দিয়ে বিধায়ক মুখ্যমন্ত্রীর পক্ষ নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি দাবি করেন, সোনাই কেন্দ্রে উন্নয়নের চিত্র খুবই হতাশাজনক। অরুণোদয়, উদ্যমিতা সহ বিভিন্ন সরকারি প্রকল্প থাকলেও মুসলিম অধ্যুষিত এই অঞ্চলের বহু মহিলা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। নিজের প্রসঙ্গে বলতে গিয়ে আমিনুল হক বলেন, সোনাইয়ের অধিকাংশ মুসলিম মানুষ আমাকে খারাপ বলেননি, শুধু অন্য দলের জার্সি পরে থাকার কারণে দূরত্ব ছিল। এখন জার্সি বদলে আপনাদের পাশে দাঁড়িয়েছি, আশীর্বাদ চাই। এই বক্তব্যের মাধ্যমেই তিনি জনসমর্থনের আবেদন জানান। এই দিনের সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক সাজামউদ্দিন লস্কর। উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক কমিটির সভাপতি বাবুল আহমদ বড়ভূঁইয়া এবং প্রাক্তন ব্লক সভাপতি খসরু আলম চৌধুরী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আক্তার হোসেন। BTN নিউজ, সোনাই। তখন একটার পর একটা কিভাবে মুসলমানকে হয়রানি করা যায় উনি প্রচেষ্টা চালাচ্ছেন। আজকে মাদ্রাসা বিল পাস করেছেন, 2100 মাদ্রাসা বন্ধ হয়েছে, সিনিয়র টাইটেল মাদ্রাসা। আজকে খাজি বিল নিয়ে আমরা খাজি আসামের যত খাজি আছে সব খাজি সাসপেনশন করে দেবো। আজকে আসামে যেভাবে অমানবিক উচ্ছেদ চলে, আজকে আসামের মানুষরা এরা কেউ বাংলাদেশি নাই। বর্তমান বিজেপি সরকার প্রমাণ করতে পারেননি যে আসামের মুসলমানরা বাংলাদেশি, কারণ NRC হওয়ার আগে বলা হয়েছিল যে আসামের বেশিরভাগ বাংলাদেশি আছে। আর NRC হওয়ার পরে দেখা গেছে 19,000 আসামের মানুষ, 19 লাখ আসামের মানুষের জনসংখ্যা NRC তে নাম আছে। এর মধ্যে প্রায় 14 লাখ হিন্দু বেঙ্গলের নাম আছে, মাত্র 5 লাখ মুসলমানের নাম আসেনি। কোন মুসলমানের নাম? যেটা স্বামীর নাম আছে, বউর নাম নাই, ছেলের নাম আছে, বাবার নাম নাই, এটা ভুল বশত হয়েছে। এনপিপিকেও টাটা, অবশেষে কংগ্রেসেই যোগ দিলেন মানকাচরের বিধায়ক আমিনুল ইসলাম। অবশেষে কংগ্রেস দলে যোগ দিলেন AIUDF এর বিধায়ক আমিনুল ইসলাম। মানকাচর বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক মঙ্গলবার জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই তিনি এনপিপি দলে যোগ দিয়েছিলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তবে পরবর্তীতে রহস্যজনকভাবে সেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। এরই মধ্যে AIUDF দলও আমিনুল ইসলামকে 6 বছরের জন্য বহিষ্কার করে। এমন পরিস্থিতিতে তার কংগ্রেসে যোগদান রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনের আগে এই দলবদলকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। BTN নিউজ, গুয়াহাটি। লক্ষ্মীপুরে 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাজার মূল্য প্রায় 7 কোটি। কঠোর নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার মাঝেও কাছাড় জেলায় অব্যাহত রয়েছে মাদক পাচার। নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ার পর আবারও সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুর থেকে কাছাড়ে পাচারের সময় লক্ষ্মীপুরে এই মাদকদ্রব্যগুলি জব্দ করা হয়। লক্ষ্মীপুর মহকুমার পুলিশ সুপার পৃথ্বীরাজ রাজখোয়ার নেতৃত্বে শিলচর ইম্ফল জাতীয় সড়কের পলেরবন্দ এলাকায় তল্লাশি চালায় লক্ষ্মীপুর পুলিশ ও অসম রাইফেলস। এই সময় একটি বলেরো গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট। 3টি প্যাকেটে রাখা ট্যাবলেটগুলির মোট ওজন 3.39 কিলোগ্রাম বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারে আনুমানিক মূল্য প্রায় 7 কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি MG02C 3197 নম্বরের বলেরো গাড়ি এবং 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। BTN নিউজ, শিলচর। শিলচরে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের পদযাত্রা। শিলচরের কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল সহ জেলা কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা মঙ্গলবার সকালে পদযাত্রার মাধ্যমে জনসংযোগ অভিযান অব্যাহত রেখেছেন। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হওয়া এই পদযাত্রা তরুণী রোড, শিব কলোনি, চণ্ডীচরণ রোড, দেশবন্ধু রোড ও সুভাষনগর হয়ে সম্পন্ন হয়। পদযাত্রায় অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন পৌর কমিশনার সজল বণিক, অতনু ভট্টাচার্য, সঞ্চিতা আচার্য সহ শিলচর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার, প্রবীণ নেতা
দেবদীপ দত্ত, শিলচর শহর যুব কংগ্রেস সভাপতি প্রিয়ম দাস, এনএসইউআই এর প্রাক্তন সভাপতি জন্মজয় চৌধুরী সহ শতাধিক দলীয় কর্মী সমর্থক। বক্তব্যে অভিজিৎ পাল বলেন, নিউ শিলচর অঞ্চলে রাস্তা, ফুটপাত ও ড্রেন নির্মাণের নামে বিজেপির দুর্নীতির ফলে এক পশলা বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন স্থানীয়রা। এবার জনগণ কংগ্রেসের পক্ষে থাকবেন এবং বিজেপির ভয়ের রাজনীতির অবসান ঘটবে। অতনু ভট্টাচার্য বলেন, এই পদযাত্রা দিয়ে নিউ শিলচরে কংগ্রেসের পুনরুদ্ধার নিশ্চিত হচ্ছে। আগামী 9 এপ্রিল শিলচর বিধানসভা হাত প্রতীক থেকে ভোট দিয়ে আপনাদের ভারতীয়দের এত অঞ্চল আপনাদের বড়ের ছেলে অভিজিৎ পালকে আজকে নিয়ে 4 দিন ব্যাপী আমাদের শিলচর কংগ্রেস নেতৃবৃন্দদের দ্বারা 4 দিন ব্যাপী আমরা পদযাত্রা করছি শিলচরের বিভিন্ন অঞ্চল, এবং পদযাত্রাতে যেভাবে আমাদের সাথে এসে মানুষ যেভাবে হাতে হাত মিলিয়েছেন, পা মিলিয়েছেন, এবং যে রাস্তা দিকে যাচ্ছি, যে গলি দিকে যাচ্ছি, যেভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, আমি 100% আশাবাদী যে শিলচরে আবার খেলা হবে। বিটিএন নিউজ, শিলচর। ধর্মনগর উপনির্বাচন, বিশেষভাবে সক্ষম ও প্রবীণদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু। ধর্মনগর উপনির্বাচন, বিশেষভাবে সক্ষম ও প্রবীণদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু। 5-6 ধর্মনগর উপনির্বাচন শুরু হল বিশেষভাবে সক্ষম ও 85 ঊর্ধ্ব ভোটারদের ভোট ফ্রম হোম প্রক্রিয়া। ত্রিপুরার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে শুরু হল বিশেষভাবে সক্ষম ও 85 ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এই উদ্যোগের আওতায় নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন। এই প্রক্রিয়া চলবে আগামী 2 এপ্রিল পর্যন্ত। গণতন্ত্রের উৎসবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই কমিশনের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 85 বছরের ঊর্ধ্ব ভোটারের সংখ্যা 116 জন এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন 69 জন। মোট 185 জন ভোটার এই সুবিধার আওতায় রয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন দপ্তরের কর্মীরা ব্যালট বক্স নিয়ে ভোটারদের বাড়িতে পৌঁছাতে শুরু করেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বাড়ির ভেতরেই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোট গ্রহণ করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য নির্ধারিত 3 দিনের মধ্যেই এই 185 জন ভোটারের ভোট সংগ্রহ সম্পন্ন করা। শারীরিক অসুস্থতা বা বার্ধক্যের কারণে যারা ভোট কেন্দ্রে যেতে অক্ষম তাদের জন্য ভোট ফ্রম হোম সুবিধা চালু হওয়ায় খুশি প্রকাশ করেছেন। বিটিএন নিউজ, আগরতলা। স্বাধীনতার পর প্রথমবার বিধায়ক প্রার্থীর পদার্পণ, উচ্ছ্বাসে ভাসল গড়ের ভিতর। স্বাধীনতার পর এই প্রথমবার কোনো বিধায়ক বা বিধায়ক পদপ্রার্থীর পা পড়ল বড়াইল পাহাড়ের পাদদেশে অবস্থিত বিক্রমপুর খাসিয়া টিলা প্রথম খণ্ডগ্রামে। দীর্ঘদিনের অবহেলা ভেঙে এই আগমনকে ঘিরে গ্রাম জুড়ে সৃষ্টি হয় এক অভূতপূর্ব উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশ। বিজেপি প্রার্থী কমলাক্ষ দেপুর কায়স্থ গ্রামে প্রবেশ করতেই জনতার স্বতঃস্ফূর্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ এবং কমলাক্ষ দেপুর কায়স্থ জিন্দাবাদ ধ্বনিতে গ্রাম যেন উৎসবের রূপ নেয়। গ্রামবাসীরা জানান, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি সরাসরি তাদের এলাকায় আসেননি। ফলে এই সফর তাদের কাছে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এক নতুন ইতিহাসের সূচনা। কাটিগড়া এলাকা, আমরা বিক্রমপুর জিপির গৌরবিত পার্ট 1 এলাকাতে আজকে প্রথমবার আজকে আমাদের শ্রী কমলাক্ষ দেব প্রকাশিত এসেছে। কোনো এমএলএ একবারে আসেনি। আজকে তাকে অনেক অনেক ধন্যবাদ যে আসে আমাদের জায়গা থেকে। রাস্তাঘাট খারাপ এই দেখে গেছে, তাই বলে গেছে যে নেক্সটে আসবে আর তারপরে ইলেকশন জেতার পরে তার কাজ করে দিবেন। এতে অনেক অশেষ অশেষ ধন্যবাদ তাকে জ্ঞাপন করছি। এদিন গ্রামের একমাত্র চলাচলের রাস্তার বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন কমলাক্ষ দেপুর কায়স্থ। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দেন তিনি। পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতিতে আশাবাদী হয়ে উঠেছেন গ্রামবাসীরা। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এই প্রত্যাশাই এখন স্পষ্ট গড়ের ভিতর গ্রামের মানুষের চোখে মুখে। আমাদের এখানে রাস্তাঘাট খুব খারাপ। কমলাংশ উনি আইছিলা দেখা করিয়া গেছেন, রাস্তাটা বড় কষ্ট করিয়া গাড়ি লইয়া আইছেন, বা আমাদের এখানে জনগণ অনেক কষ্ট করিয়া চলতে আছে। এই রাস্তাটা আমরা মজবুত চাই বা আমরা উন্নত চাই। প্রণয় কুমার রায়, বিটিএন নিউজ, কালাইন।
বিজিএন প্রাইম টাইম নিউজ আজকের মতন এই পর্যন্তই।